হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। বন্ধুরা, আমি একটু আগে কণিকার একটা ভিডিও দেখলাম। সত্যিই বলছি, দেখে ভীষণ খারাপ লাগছিল। আর আমি তো বলি, এখনো অবধি বুঝতে পারছি না বিষয়টা প্র্যাঙ্ক নাকি সত্যি, জানি না। তবে কণিকার চোখ মুখের হাল হকিকত দেখে আমার অন্তত বিষয়টা না আর প্র্যাঙ্ক বলে মনে হচ্ছে না। এবার মনে হচ্ছে যে ঘটনা। এরপরে যদি কণিকা ক্যামেরার সামনে এসে বলে যে এতদিন যা হয়েছে সবটা প্র্যাঙ্ক ছিল, আর কেউ বিশ্বাস করলেও আমি হয়তো বিশ্বাস করব না। তখন এটাই মনে হবে যে 14 বার করে পরিবারে যেগুলো সত্যিকারের ঘটে সেগুলোই সামনে তুলে এনে ভিউজ এরা গেইন করে নেয়, তারপরে আবার সেই জিনিসগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য সেটাকে প্র্যাঙ্ক বলে চালায়। এটাই আমার ফিল হবে। বিশ্বাস করো, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে না যে কণিকার সাথে যেগুলো হচ্ছে সেগুলো প্র্যাঙ্ক বা নাটক হচ্ছে বলে। তো চলো, ফালতু কথা বলে অযথা ভিডিওটা বড় করব না, ভিডিওর মূল বিষয়বস্তুতে ঢোকা যাক। যা বুঝলাম, কণিকা বেশ কিছুদিন ধরেই বাড়ি ভাড়া খুঁজছে। ও আর ওর শ্বশুর বাড়িতে থাকতে চাইছে না, ও ওর মতো করে আলাদা থাকতে চাইছে। বন্ধুরা, একটা কথা বলি, কণিকা যত বড়ই অভিনেত্রী হোক না কেন, সত্যিকারের ট্রেস যখন মানুষের মধ্যে আসে না, সেটা কিন্তু মানুষ তখন অভিনয়ের দ্বারা ঢাকতেও পারে না, বা সত্যিকারের ট্রেসটাকে, মানে সত্যিকারের যেটা অরিজিনাল ট্রেস, সেটাকে অভিনয়ের দ্বারা ফুটিয়ে তোলাও কিন্তু সম্ভব হয় না। আর আমার মনে হয় কণিকা এত বড়ও অভিনেত্রী নয় যে ও সত্যিকারের ট্রেসটাকে ওর চোখে মুখে ফুটিয়ে তুলবে। আজকে আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে মনে হয়েছে সত্যিকারেরই কণিকা ট্রেস দিয়ে যাচ্ছে, ট্রেসের মধ্যে দিয়ে চলছে, ডিপ্রেসড রয়েছে, যার জন্যই বাড়ি ভাড়া খুঁজতে গিয়ে ওর ব্যাগ থেকে ওর পার্স পড়ে গেছে, পার্সে টাকা পয়সা ছিল সেইগুলো পড়ে গেছে, ওর খেয়ালই নেই। পেছন থেকে কোনো একজন ভদ্রলোক ওকে ডেকে বলেছে যে দিদি আপনার ব্যাগ পড়ে গেছে, তারপরে ও সেইগুলো তুলে বাড়ি ফিরেছে। তাহলে এই রকম উদ্ভ্রান্তের মতন অবস্থা একটা মানুষের কখন হয়? যখন সে তার নিজের মধ্যে থাকে না। এইটুকু তো বলবোই, তাই না? যেটা দেখবো ভিডিওতে সেটা বলবোই। আর ওই যে বললাম, আমার কোনো অ্যাঙ্গেল থেকে দেখে আর বিষয়টাকে মনে হচ্ছে না প্র্যাঙ্ক বা নাটক। যাই হোক, এইবার আমি কণিকাকে কিছু কথা বলতে চাই। কণিকা, তুমি এত কষ্ট করে তোমার বাড়িটাকে দাঁড় করিয়েছো। প্রথম কথা, তোমার ডেডিকেশন, কন্ট্রিবিউশন প্রচুর রয়েছে তোমার সংসারের প্রতি, এটা আমরা সকলেই জানি। তো প্রথমেই বলবো, দুম করে বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে যাব এইরকম সিদ্ধান্ত প্লিজ নিও না, প্লিজ নিও না। আমার কথা হচ্ছে, রোজ রোজ ইউটিউবে এসে তুমি এই যে এই ধরনের কথাগুলো বলছো, এইগুলো বলে তোমার কতটা কি হেল্প হচ্ছে বলো তো? হচ্ছে না তো। তুমি অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প নিচ্ছ না কেন? কেন নিচ্ছ না? তোমার উচিত তোমার বাড়িতে যারা রয়েছে গার্জিয়ান লেভেলে, সকলে মিলে তোমরা এক জায়গায় বসে বিষয়টাকে শর্ট আউট করো। দরকারে আইনি রাস্তায় হাঁটো, যেই জায়গাগুলোয় গেলে তুমি ফল পাবে। ইউটিউবে এসে বলে তুমি তো কোনো এর সলিউশন পাবে না, তাই না? শুধু শুধু মানুষ তোমার পরিবারের কেচ্ছাটাকে নিয়ে এক একজনের মতো করে বলবে, কিছু ভিউজ গেইন করবে, করে রেভিনিউ ইনকাম করবে। এর বাইরে তো কিছু নয় বলো। এতে আখেরে লাভ তো তোমার কিছু নেই। হয়তো এইগুলো শুনে 10টা ভিউজ তোমার বেশি হবে, তাই না? তো আমার মনে হয় তোমার ইউটিউবে এসে রোজ রোজ পরিবারের কথা না বলে অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প নেওয়া প্রয়োজন, সকলের সাথে আলাপ আলোচনা করার প্রয়োজন, দরকারে আইনি রাস্তায় হাঁটা প্রয়োজন। আর এটা তো আমরা বুঝতেই পেরে গেছি, সোনা যেই ধরনের আচার আচরণগুলো করছে, যেই ধরনের ঔদ্ধত্য ও দেখায় ওর ভিডিওতে, তো পরিষ্কার বোঝাই যায় যে অফ ক্যামেরাও তোমার সাথে কিরম ব্যবহার করে। এটা আর তোমাকে বলে বোঝাতে হবে না। তুমি তারপরে বললে যে এটা কেন হয় যে বিয়ের পরে শ্বশুর বাড়িতে বৌমার সাথে শাশুড়ি মারই হোক বা ননদেরই হোক, কোনো অশান্তি হলে সবসময় দোষটা বৌদেরই হয়। এটা নতুন নয় গো, বা এটা তোমার ক্ষেত্রে যে একা হচ্ছে তা নয়। 100টা ঘরের মধ্যে 99টা ঘরের এই একই চিত্র। আরও একটা কথা বললে যে আমি এটা বুঝে পাই না হাজবেন্ডরা কেন সাপোর্ট করে না। দেখো, এটা আমি বলতে পারবো না, কেন কি প্রত্যেকের হাজবেন্ড তো একরকম হয় না। অনেকের হাজবেন্ড থাকে ব্যালেন্স করে চলে, যে বউয়ের দিকটাও দেখে, তার বাবা মা ফ্যামিলির দিকটাও দেখে। আবার অনেক হাজবেন্ড আছে শুধু বউয়ের আঁচল ধরা হয়, নিজের ফ্যামিলিটা দেখে না। আবার এরমও কিছু হাজবেন্ড থাকে শুধু নিজের ফ্যামিলিটা দেখবে, সে যে বিয়ে করে বউ নিয়ে এসছে তাকে সবসময় ধমকে ধামকে বুঝিয়ে চুপ করিয়ে দেবে আছে। এবার উজ্জ্বল কেন তোমার ব্যাপারটা বুঝছে না, বা উজ্জ্বল কেন তোমাকে বোঝাতে চাইছে, বা তুমি কিছু বলতে গেলেই উজ্জ্বল শুধু তোমাকেই বোঝাচ্ছে, ঠিক বুঝতে পারলাম না। আর যাই হোক, উজ্জ্বলের তো মনে রাখা উচিত যে ওর জীবনে তোমার অবদানটা কতটা, এটা কিন্তু উজ্জ্বলের মনে রাখা উচিত। কারণ উজ্জ্বল প্রত্যেকটা জিনিসের সাক্ষী, তাই না? তাই জন্যই বলবো, দুমদাম সিদ্ধান্ত নিও না যে বাড়ি ছেড়ে দেবো, ভাড়া বাড়ি গিয়ে থাকবো। কেন? তোমার অধিকার, তোমার শ্বশুর বাড়িতে তোমার থাকাটা তোমার অধিকার। বুঝতে পেরেছো? তুমি বাড়ি ছাড়লে উজ্জ্বলের কি অবস্থা হবে সেই জায়গাটাও একটু প্লিজ চিন্তা ভাবনা করে দেখো।
তুমি যেইভাবে উজ্জ্বলকে টেক কেয়ার করো, সমস্ত কিছু করো, সেইভাবে কি অন্য কেউ করবে? করবে না তো, তাই না? বলতে বাধ্য হচ্ছি। এখন তোমার পরিবারের সিচুয়েশনটা যা, তাতে এক দুদিন হয়তো করবে, দিনের পর দিন মাসের পর মাস কি করবে? করবে বলে তো আমার অন্তত মনে হচ্ছে না। আবার দেখো, তুমি যে ভাড়া বাড়িতে চলে যেতে চাইছো, সেখানে যে উজ্জ্বলকেও নিয়ে যাবে, তাহলে সেই জায়গাটা তার জন্য কতটা কমফোর্টেবল হবে, সে আদৌ সেই রকম জায়গায় থাকতে পারবে কি পারবে না, অনেক কিছু দেখার চিন্তা করার দিক রয়েছে, তাই না? সুতরাং নিজের বাড়ি থেকে বেরিও না, একদমই বেরিও না। কষ্ট করে তুমি তোমার পয়সায় এই বাড়িটা দাঁড় করিয়েছো, কেন বের হবে? লড়াই করে নিজের প্রাপ্যটা বুঝে নাও। সমস্যা থেকে পালিয়ে পালিয়ে চলাটা মূর্খতা, সমস্যার মোকাবিলা করাটা বুদ্ধিমানের কাজ। তুমি মোকাবিলা করো, তুমি একটা লড়াকু মেয়ে, এত বছরে এত স্ট্রাগল করেছো, সামান্য এই জমি জায়গার জন্য নিজের সমস্ত কিছু ছেড়ে দিয়ে ভাড়া বাড়ি চলে যেতে চাইছো? এই সমস্ত ভাড়া বাড়ির ভূত তুমি তোমার মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তোমার কমেন্ট বক্সটা দেখো, বহু মানুষ বলেছে যে এইরকম সিদ্ধান্ত তুমি নিও না, নিও না। দেখো, এবার হয়তো অনেকেই বলবে যে উজ্জ্বলকে তার দুই দিদি অসম্ভব ভালোবাসে, মা ভালোবাসে, তার দাদা ভালোবাসে, ডেফিনেটলি এটা আমরাও দেখেছি। সুতরাং সেই জায়গায় কণিকা না থাকলেও উজ্জ্বলের দেখাশোনা তারাই করবে। কতদিন? একদিন, দুদিন, 3 দিন? মাসিমা যতদিন রয়েছেন, ধরে নিলাম মাসিমা উজ্জ্বলের দেখাশোনা করবে, সাথে সাথে তার দিদিরাও না হয় করলো, কিন্তু মাসিমার অবর্তমানে তখন আজকেই কণিকার সাথে কণিকার ননদের যা সম্পর্ক, তাতে বন্ধুরা তোমাদের কি মনে হয় মাসিমার অবর্তমানে এরা উজ্জ্বলকে দেখবে? আমার তো মনে হচ্ছে না। সেই জায়গা থেকে কথাটা বললাম। আজকে কণিকা না থাকলে উজ্জ্বলের যে কি দশা হবে, মানে চিন্তা করার বাইরে, চিন্তা করার বাইরে। যেটা বাস্তব সেটা বাস্তবই। যত যেই উজ্জ্বলের জন্য করুক না কেন, উজ্জ্বলকে যত যেই দেখাশোনা করে রাখুক না কেন, কিন্তু কণিকা যেইভাবে উজ্জ্বলের টেক কেয়ার করে, যেইভাবে তুলো তুলো করে রাখে, সেইভাবে কি করবে? কখনো করবে না, এটাই ফ্যাক্ট। দেখো বন্ধুরা, এটা তো মানবে কণিকার ননদ অর্থাৎ সোনা যে ডিমান্ড গুলো করছে সেইগুলো যে অন্যায়, এটা আশা করি তোমরাও বোঝো আর তোমরাও মানবে। একে সে বাপের বাড়িতে উঠেছে, খুব ভালো কথা, তাকে কণিকা থাকতেও দিচ্ছে, সেটাও ঠিক আছে, কিন্তু তার অদ্ভুত রকমের ডিমান্ড কি? সে কোনো কাজকর্মও করবে না, ইনকামও করবে না, সে কণিকার পয়সায় বসে বসে আজন্মকাল খাবে। কেন এটা কণিকা মেনে নেবে? ঠিকই আছে, কণিকা কণিকার জায়গায়, কণিকা এই কথাটা বলতেই পারে যে আমি রোজগার করে কি তাকে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াবো? এটা তো কণিকার বলা কথাটা তো ভুল নয়, তাই না? কণিকা তো কণিকার জায়গায় ঠিকই আছে। মানে কতটা হতচ্ছাড়ি নির্লজ্জ হলে পরে ননদের এই রকম ডিমান্ড গুলো থাকতে পারে, তাই না বন্ধুরা? আশা করি ভুল বললাম না কিছু। এত দিন দেখেছে কণিকা কিভাবে তার মেয়েকে কত যত্ন সহকারে লালন পালন করে বড় করেছে, আজকে তার মা বাপের বাড়িতে এসে রূপ দেখাচ্ছে। এর থেকে নিম্ন রুচির পরিচয় আর কিছু হতে পারে যেটা সোনা দিচ্ছে? হতে পারে না। আজকে এইরকম পরিস্থিতি যদি সোনার লাইফে আসতো, যে কেউ সোনার ঘাড়ে বসে খেতে চাইছে, সম্পূর্ণ লাইফ সোনার টাকায় থাকতে চাইছে, সোনা মেনে নিত? বসিয়ে বসিয়ে খাওয়াতো? আমার না ভীষণ জানতে ইচ্ছে করে ও কি করতো যদি ও এই রকম সিচুয়েশনে পড়তো। তাহলে ও আজকের দিনে এসে কি করে এই ডিমান্ড গুলো রাখে যে যতদিন না ওর গতি করতে পারছে ততদিন কণিকাকে ওকে চালিয়ে নিয়ে যেতে হবে, ওকে রান্নাবাড়ি করে খাওয়াতে হবে। মানে আবদার করারও একটা লিমিট থাকে, ও সব হাত পার করে দিয়েছে। যাই হোক, তারপরে কণিকা বলছে যে ও 10 বছর ধরে সংসার করেছে, প্রচুর কন্ট্রিবিউশন রয়েছে ওর সংসারের প্রতি, তিল তিল করে সংসারটাকে ও গড়ে তুলেছে, বাড়ি বানিয়েছে। তো ওর বানানো বাড়িতে ওর মনে হচ্ছে আজ এর ভাগ আছে, কাল আরেকজনের ভাগ আছে, এরকম করেছে কতজনের ভাগ আছে সেটাও জানে না। আলটিমেটলি লাস্টে হয়তো দেখা যাবে ওরই ভাগে কিছু নেই। দেখো কণিকা, একটা কথা বলি, আজকে যদি তোমার নামে, মানে তোমার বা উজ্জ্বলের নামে, তোমাদের নামে প্রপার কাগজপত্র না থেকে থাকে, তোমার শ্বশুর মশাইয়ের জমির অংশ যে তোমাদের দিয়েছে সেই কাগজপত্র দলিল যদি প্রপার না থেকে থাকে, তাহলে তুমি 7 মহলা বাড়ি কেন, তুমি আরো বড় কিছু রাজপ্রাসাদ বানালেও না তার উপরে কিন্তু 4 ভাই বোনেরই ভাগ বর্তাবে। মানে তোমার ভাসুর, তোমার 2 ননদ আর তোমার হাজবেন্ড উজ্জ্বলের। বুঝতে পেরেছো? পৈতৃক সম্পত্তি হিসেবেই সেটা গণ্য হবে। তুমি এত বড় বোকামো কাজটা কি করে করলে কণিকা? বুঝতে পারলাম না। তোমার প্রথমেই উচিত ছিল আগে কাগজপত্রের জায়গাটা ঠিক রেখে তারপর বাড়ির কাজে হাত দেওয়ার। বুঝতে পেরেছো? তবে আমার মনে হয় তুমি যদি অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প নাও, তুমি হেল্প পাবে। তুমি আইন প্রশাসনের কাছে যাও, তোমার প্রবলেমটা খুলে বলো, দেখো না কি হয়। এটা তো সত্যি কথাই, তুমি আজকে তোমার বুকের রক্ত জল করা পয়সা দিয়ে বাড়িটাকে খাড়া করেছো। এবার কেউ এসে বলবে এই বাড়ির ভাগ চাই, আরেকজন এসে বলবে এই বাড়ির ভাগ চাই, এবং প্রথমে যেই কথাগুলো হয়েছিল যে
ঠিক আছে, এই জায়গাটার ভাগ কেউ নেবে না, তোরা তোদের মতন বাড়ি করে নে, মানে যেই কথাগুলো তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে উজ্জ্বলকে বলেছিল, যেহেতু সেইগুলোর কোনো প্রুফ নেই, কোনো হয়তো কাগজে কলমে লেখাপড়া নেই, সেই জন্যই না আজকে তোমার ননদ এত বড় বড় কথা বলতে পারছে, তাই না? তো এইখান থেকে এটা বোঝাই যাচ্ছে যে তোমাদের লিখিত পরিতভাবে কিছু হয়নি, যা হয়েছে সবটাই মৌখিক ভাগ, ওই মুখে মুখে শুনেই তুমি বাড়ি করে ফেলেছো, আর এটাই তুমি সব থেকে বড় ভুল করেছো। আমার মনে হয় তোমার উচিত বাড়ির বড়দের সকলকে নিয়ে একসাথে বসে একটা ফয়সলায় আসা, সাথে অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প নেওয়া। যাই হোক বন্ধুরা, এরপর কণিকা কি বলল? কণিকা ওর বাপের বাড়ি নিয়ে বলছিল যে বাপের বাড়িতে ওরা গরিব ছিল, কিন্তু এতটা কষ্ট দুঃখ ওকে পেতে হয়নি, যেটা উজ্জ্বলকে বিয়ে করার পরে আজকের দিনে এসে শ্বশুর বাড়ির মানুষজনদের ব্যবহার থেকে যে কষ্টগুলো দুঃখগুলো পাচ্ছে, এইরকম সিচুয়েশন ওকে অন্তত ওর বাপের বাড়িতে পোহাতে হয়নি। এটা তো বন্ধুরা কণিকা ঠিক কথাই বলেছে, বলতো? কারণ কণিকা একটা সুস্থ স্বাভাবিক মেয়ে, সে যখন উজ্জ্বলের মতন একটা ছেলেকে বিয়ে করছে, এটা জানতে পেরে নিশ্চয়ই কণিকার বাবার বাড়ির লোকজনরা কণিকাকে সাপোর্ট করবে না, বা কণিকা কেন, অন্য কারো ক্ষেত্রেই কিন্তু তার ফ্যামিলির লোক, মানে মেয়েটার ফ্যামিলির লোক সাপোর্ট করবে না, মানে তারা রাজি হবে না যে তোর একটা সারাটা জীবন পড়ে রয়েছে, তুই কিভাবে এইরকম একটা মানুষের সঙ্গে সংসার করবি, সে শারীরিক দিক থেকে অসুস্থ, সে ইনকামের জায়গাটাও তার নেই, তাহলে এইরকম একটা ছেলেকে তুই বিয়ে করবি কেন? এইসব কারণের জন্যই না কণিকার ওপর থেকে তার ফ্যামিলির লোকজন আশীর্বাদের হাতগুলো তুলে নিয়েছিল, যেটা কণিকা বলল। তো কণিকা কি ভেবেছিল যে না, একটা পরিবার যখন ছেড়ে এসেছি, আরেকটা পরিবারে উজ্জ্বলকে ভালোবেসে বিয়ে করে যখন এসেছি, তাহলে এই পরিবারের মানুষগুলো আমাকে ভীষণ ভালোবাসবে। এবং এটাও বলল যে কণিকার ননদের বর তাকে বলেছে, তারপরে কণিকার শাশুড়ি মাও কণিকাকে বলেছিল যে এখনো সময় আছে, ভাবনা চিন্তা করে দেখো, পরে পস্তালে কিন্তু কিছু বলতে পারবে না, কিছু আর তোমার করার থাকবে না। কিন্তু কণিকা তখন ডিটারমিন ছিল যে না, আমি যাকে ভালোবেসেছি তার সাথেই থাকবো। তাহলে আমার কথা হচ্ছে, এই বিষয়গুলো আর কেউ মানুক বা না মানুক, ভুলে যাক কি মনে রাখুক, খোদ উজ্জ্বলের তো মনে রাখা উচিত, তাই নয় কি? উজ্জ্বলের তো এই সময় উচিত সব জায়গায় কণিকাকে সাথ দেওয়ার। সেটা না করে উজ্জ্বল যদি এখন ওর পরিবারের দিকটা আগে দেখে, কণিকাকে যদি হেলাচেদ্দা করে, তাহলে তো বলবো উজ্জ্বলের থেকে বেইমান আর কেউ নেই। হ্যাঁ, এই কথাটাই বলবো, কারণ কণিকা উজ্জ্বলকে ভালোবেসে, উজ্জ্বলকে দেখবে বলে, উজ্জ্বলের সাথে সারাটা জীবন কাটাবে বলেই কিন্তু এই বাড়িতে এসেছিল। ও তো আরো শাশুড়ি ননদ এদের দেখে আসেনি, তাই না? এটা তো খুব বাস্তব কথা বলেছে কণিকা। আজকে উজ্জ্বলকে বিয়ে করেছে বলেই না কণিকার পাশে যে সমস্ত সাপোর্টিভ হাতগুলো ছিল সেগুলো সরে গেছে। আর এটা খুব বাস্তব কথা, কোনো ফ্যামিলির মানুষই এটাকে ফট করে মেনে নেবে না যে আমার বাড়ির একটা সুস্থ স্বাভাবিক মেয়ে সে কিনা বিয়ে করতে যাচ্ছে ওই রকম একটা ছেলেকে, যে শরীরের দিক থেকে সম্পূর্ণভাবে অসুস্থ, যার সেরকম ইনকাম নেই, যাকে কিনা সারাটা জীবন আমার মেয়েকেই করে কমে খাইয়ে দাইয়ে নিয়ে চলতে হবে। তাহলে প্রত্যেকটা গার্জিয়ানই মানে একটু তো নাক সিটকবেই। এটা তো শুনতে কথাটা খারাপ লাগলেও এটা বাস্তব, এটা বাস্তব। আজকে কণিকা সমস্ত কিছু ছেড়েছে উজ্জ্বলের জন্য, তা উজ্জ্বলের উচিত মানে মনুষ্যত্ব বোধ থাকলে কণিকাকে প্রায়োরিটি দেওয়া সবার প্রথম। যদি মনুষ্যত্ব, বিবেক বোধ এইগুলো যদি থেকে থাকে, মানবিকতা বোধ এইগুলো যদি থেকে থাকে। এরপর কণিকা কি বললো? বললো যে সোনা বলেছে যে কণিকা নাকি দরকারে সবাইকে ডাকে। বন্ধুরা, এর থেকে বেইমানিপূর্ণ কথাবার্তা আর কিছু হতে পারে? তোমরাই বলো তো। তো এই ক্ষেত্রে সোনার উদ্দেশ্যে সোনাকে বলতে চাই, দরকারে ব্যবহার করা, দরকারে কাউকে ডাকা, এইগুলো কাকে বলে জানো? যেটা তুমি এখন করছো। তোমার ঘর বাড়ি জমি জায়গা থাকতেও বাপের বাড়িতে এসে কণিকার ঘাড় মোটকে খেতে চাইছো। তুমি কণিকাকে ইউজ করতে চাইছো, বুঝতে পেরেছো? ইউজ করছো রীতিমতো করে। তুমি দুটো কাজ হাসিল করতে চাইছো, এক তোমার ইউটিউব চ্যানেলটাকে তত্ত্বরিয়ে ভিউজ গেইন করে আরো ভালো রেভিনিউ জেনারেট করে দাঁড় করাতে চাইছো, দ্বিতীয়ত বাপের বাড়ির সম্পত্তির ভাগটা তুমি নিতে চাইছো। তুমি আবার কণিকাকে বলছো যে কণিকা দরকারে ব্যবহার করে। হ্যাঁ, ভুলে গেলে হবে? দরকারে ব্যবহার করবে বলেই মনে হয় উজ্জ্বলকে বিয়ে করেছিল, তাই না? সত্যি তোমাদের মতন বেইমান মানুষ না মনে হয় পৃথিবীতে কমই আছে, না হলে এই ধরনের কথাগুলো তুমি বলতে পারতে না কণিকার উদ্দেশ্যে। এটা তো সত্যি কথাই, কণিকা যখন অনেক টাকা পয়সা রোজগার করতো, আমরা সবসময় দেখেছি কণিকা যদি নিজের জন্য কিছু কিনতো তাহলে তোমাদের জন্যও কিন্তু কিছু কিনতো। কণিকা যদি আয়ুষ্মিতার জন্য একটা জামা কিনতো তাহলে তোমার মেয়ে মামুনিদির ছেলে পার্থিব ওর জন্যও কিনতো, এগুলো আমরা দেখেছি। নিজে যদি দুটো নাইটি কিনতো তাহলে শাশুড়ি মার জন্যও কিনতো, তোমাদেরকেও দিত। এইগুলো তো তোমরা অস্বীকার করতে পারবে না, তাই না? তখন হাত পেতে নিতে খুব ভালো লাগতো, বলো? তখন যে কণিকার ইনকাম ছিল, কণিকা একটা ভালো মন্দ কিছু এনে খেলে সেটারও ডিস্ট্রিবিউশন হতো। কোনো অনুষ্ঠান হলেই তোমরা সকলে মিলে চলে আসতে, আর কণিকাকে দেখতাম মানে কড়াই কড়াই মাংস এটা ওটা সেটা রান্না করে তোমাদেরকে দিত, তোমরা আনন্দ মজা করে খেতে। অবশ্যই তোমার মা অর্থাৎ কণিকা শাশুড়ি মার কথা বলছি, উনিও কণিকাকে হেল্প করতেন রান্নাবাড়ির ক্ষেত্রে। কিন্তু ইনকাম যা করেছে কণিকা সে তো নিজে একা খায়নি, তাই না? তোমাদের মধ্যে সবাইকে দিয়ে ভাগ বাটোয়ারা করেই খেয়েছে। তারপরেও তোমরা তাকে এই ধরনের কথাগুলো বলো কি করে? একটু তো লজ্জা শরম রাখো।
ও, আজকে কণিকার ইনকামটা কমে গেছে বলে এখন আর ওকে ভালো লাগছে না বলো? এখন কণিকা হয়ে গেছে তোমাদের চোখের বিষ নাকি? মানে এত নেমকা হারাম, এত বেঈমান যে মানুষ হয়, সত্যি তোমাদেরকে দেখে বুঝলাম। আর কণিকাকে বলবো মোটে মনোবল ভাঙবে না, মোটে নিজেকে দুর্বল ভাববে না। কেন এত লড়াকু মেয়ে তুমি একটা? সামান্য এইসবের জন্যে তুমি নিজেকে একদম ছেড়ে দিচ্ছ। তুমি নিজেই তোমার ভিডিওতে বললে আমি আর পেরে উঠছি না, আমি আর এই সমস্ত লড়াই নিতে পারছি না। না, এইসব বললে তো হবে না, লড়াই করে নিজের অধিকার আদায় করে নেবে। এটা জানো তো, কেউ কাউকে কিন্তু এক চুলো জায়গা ছাড়ে না, এক চুলো অধিকার ছাড়ে না, অধিকারটা ছিনিয়ে নিতে হয় কণিকা, এটা মাথায় রেখো। সুতরাং আমি বলবো নিজের জায়গা থেকে পিছু হটবে না, একদম মাটি কামড়ে আঁকড়ে বসে থাকবে। কান্নাকাটিটা কোনো সলিউশন নয় কণিকা, আমরা জানি তুমি কতটা পরিশ্রম করে ইউটিউবে আজকে এই জায়গাটায় এসে পৌঁছেছো। মাটি কামড়ে থাকবে, ইউটিউবের ক্ষেত্রেও নিজের সংসারের ক্ষেত্রেও, দুটো দিকেই কোনো জায়গা থেকেই নিজেকে হটিয়ে নেবে না। সত্যি কথাই, আজকে এইসবের কারণে তোমার যেটা থেকে রুজি রুটি অর্থাৎ ইউটিউব, সেই জায়গাটাতেও তুমি মন দিয়ে কাজ করতে পারছো না। তুমি চোখের জল ফেলছো, তোমার চোখে জল নয়, এই মুহূর্তে আগুন বের হওয়া দরকার। তুমি না বড্ডই বেশি ভালো, সেই জন্য 100% সুযোগ তোমার শ্বশুর বাড়ির লোক, বিশেষ করে তোমার ওই কুটনি ননদ সোনা, সে নিচ্ছে। আর তুমি যে বললে না যে কিভাবে চ্যানেলগুলোকে দাঁড় করিয়েছে, সে তো আমিই জানি। আরে তুমি কি বলবে, আমরা কি বুঝি না? আজকে এদেরকে কে চিনতো? বিশেষ করে সোনাকে, যে কিনা ঠিক মতো গুছিয়ে কথাটুকু বলতে পারে না, যার ভিডিওতে মানে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নাকখোটা কানখোটা এগুলোই থাকতো, তাহলে সে কি করে চ্যানেল দাঁড় করিয়েছে? সে কি আর বুঝতে কারোর বাকি আছে? সবাই সবটা বোঝে। কে চিনতো এদেরকে? তোমার ফেস ভ্যালুটাকে ইউজ করেই তো তারা তাদের চ্যানেলটাকে দাঁড় করিয়েছে। এখন তারা যতই বিষয়টাকে অস্বীকার করুক, এটা না মানুষের বুঝতে কোথাও কোনো অসুবিধা হবে না। সুতরাং ওইসব কথা বাদ দাও। আর তুমি এটাও বললে যে এই সব মানুষগুলোকে তুমি দিদির আসনে বসিয়েছিলে, যারা আজকের দিনে এসে তোমাকে শয়তান বলছে, নোংরা নোংরা কথা বলছে, তুই তুকারি করছে। এগুলো কিচ্ছু না গো, অশিক্ষা, অভদ্রতা, ছোট লোকামি, এগুলো এরা এদের ভেতরকার রূপগুলো প্রকাশ করছে। এগুলোর জন্য মন খারাপ করো না। তোমাকে আমি এইটুকুই বলবো, হুটহাট সিদ্ধান্ত নিও না, বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিও না, ভাড়া বাড়িতে যাওয়ার মতন ভুল কাজ করো না, নিজের বাড়িতে থাকো। দরকারে পুলিশ প্রশাসন, থানা, আইন, আদালত, অ্যাডমিনিস্ট্রেশন এইসবের দ্বারস্থ হও। বাড়ির বড়দেরকে একসাথে নিয়ে বসে আলোচনা করে একটা সলিউশনে এসো। এই সমস্ত দিকে হাঁটো, কিন্তু নিজের জায়গা থেকে মোটে তুমি সরবে না। বুঝতে পেরেছো? এইটুকু বলবো। তো চলো বন্ধুরা, কণিকার ভিডিওটা দেখে মনে হলো কণিকাকে এই কথাগুলো বলি, সেই জন্যই বললাম। তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর বেল নোটিফিকেশনটা অন করতে কিন্তু কেউ ভুলো না। তাহলে বন্ধুরা, এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।